হ্যালো এভরিওয়ান, এই ভিডিওটা ফিফথ সেমিস্টার জেনারেলের স্টুডেন্টদের জন্য। তো লাস্ট যে ভিডিওটা আমি তোদেরকে দিয়েছিলাম সেখানে আমরা আলোচনা করেছিলাম লিনিয়ার ডিপেন্ডেন্স অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স অফ এ সেট অফ ভেক্টরস ইন এ ভেক্টর স্পেস ভি। তার অ্যাসোসিয়েটেড আমরা বেশ কিছু থিওরেম করেছিলাম এবং সেই থিওরেমের স্টেটমেন্টগুলোকে কাজে লাগিয়ে আমরা বেশ কিছু অঙ্ক সলভ করেছিলাম। তো আজকে আমি এই ভিডিওতে যে টপিকটা শুরু করছি সেটা হচ্ছে যে বেসিস অ্যান্ড ডাইমেনশন অফ এ ভেক্টর স্পেস। তো কোনো একটা ভেক্টর স্পেস যদি ভি দেওয়া থাকে ওভার দ্য ফিল্ড এফ, তাহলে তার বেসিস এবং তার ডাইমেনশন সম্বন্ধে আমরা কি বুঝি সেই জিনিসটা আমরা সবার ফার্স্টে এখন আলোচনা করব। তাহলে আমি সবার ফার্স্টে এখানে ধরে নিচ্ছি যে লেট ভি বি এ ভেক্টর স্পেস। ভি হচ্ছে একটা ভেক্টর স্পেস রয়েছে ওভার দ্য ফিল্ড এফ। তাহলে সেক্ষেত্রে ভি ভেক্টর স্পেসটাকে আমরা ফাইনাইটলি জেনারেটেড ভেক্টর স্পেস বা ফাইনাইট ডাইমেনশনাল ভেক্টর স্পেস কখন বলবো? এই ভিকে আমরা বলবো ফাইনাইটলি জেনারেটেড অর কি না ফাইনাইট ডাইমেনশনাল কখন বলবো না? ইফ there exists a finite set of vectors in V which generates V। তার মানে আমরা যদি ভি এর এরকম একটা ফাইনাইট সাবসেট খুঁজে পাই এস, যে সেটটা কিনা ভিকে জেনারেট করছে, দ্যাট মিনস এস এর অন্তর্গত ভেক্টরগুলো লিনিয়ার কম্বিনেশন করলে যদি ভিটাকে আমরা জেনারেট করতে পারি, দ্যাট মিনস লিনিয়ার স্প্যান অফ এস ইজ ইকুয়াল টু যদি ভি হয়, সেক্ষেত্রে আমরা ভিটাকে কি বলবো না ফাইনাইটলি জেনারেটেড ভেক্টর স্পেস বলবো। তাহলে কি বললাম না, ইফ there exists a finite set of vectors in V generating V। তাহলে যদি দেখা যায় যে ভি এর এরকম একটা ফাইনাইট সাবসেট আমরা খুঁজে পেয়েছি এস যদি ভি এর একটা ফাইনাইট এরকম সাবসেট হয়, আমি এখানে লিখে দিলাম যে ফাইনাইট সেট অফ ভেক্টরস ইন ভি আর কি। তো এস যদি এরকম একটা আমরা ভি এর একটা ফাইনাইট এরকম সাবসেট আমরা খুঁজে পাই এস, যে সাবসেটটা ভিকে জেনারেট করবে, তার মানে এর অন্তর্গত ভেক্টরগুলো লিনিয়ার কম্বিনেশন করলে ভিটা তৈরি হবে, দ্যাট মিনস লিনিয়ার স্প্যান অফ এস ইজ ইকুয়াল টু কি লিখতে পারবো না ভি লিখতে পারবো। তাহলে সেক্ষেত্রে ভিটাকে আমরা কি বলবো না ফাইনাইটলি জেনারেটেড ভেক্টর স্পেস বলবো বা ফাইনাইট ডাইমেনশনাল ভেক্টর স্পেস বলবো, তখন ভি এর ডাইমেনশনটা ফাইনাইট হবে। আর যদি এরকম কোনো ভি এর সাবসেট খুঁজে নাও পাওয়া যায়, ফাইনাইট কোনো সাবসেট যেটা কিনা ভিকে জেনারেট করছে, সেক্ষেত্রে আমরা ভিটাকে কি বলবো না ইনফাইনাইট ডাইমেনশনাল বলবো। কেমন? আচ্ছা, এই যে আমি ডেফিনেশনটা বললাম যে ফাইনাইট ডাইমেনশনাল ভেক্টর স্পেসের যে কথাটা বলছি, এর এখন একটা এক্সাম্পল নিয়ে আমরা আলোচনা করি। এর সবচেয়ে সহজ যে এক্সাম্পলটা সবার ফার্স্টেই মাথায় আসছে সেটা হচ্ছে আমরা যদি নাল স্পেসকে কনসিডার করি, যদি ভি ইজ ইকুয়াল টু আমরা থিটা ধরে নিই, নাল স্পেসের কথা বলছি, তাহলে এই ভেক্টর স্পেসের কি কোনো ফাইনাইট সাবসেট আছে এরকম যেটা কিনা এই স্পেসকে জেনারেট করছে? না, অবশ্যই আছে। সেই সেটটা কি না এস ইজ ইকুয়াল টু ফাই, যেটাকে আমরা কি বলি না এমটি সেট বলে থাকি। এমটি সেট যে কোনো সেটের সাবসেট হয়, সুতরাং এসটা ভি এর একটা সাবসেট, এটা ফাইনাইট অবশ্যই, কারণ এটা এমটি সেট এবং এটা কিন্তু এই নাল স্পেসকে জেনারেট করে, সুতরাং ভি হচ্ছে এক্ষেত্রে বা নাল স্পেস হচ্ছে ফাইনাইটলি জেনারেটেড ভেক্টর স্পেস। শুধুমাত্র নাল স্পেসই নয়, আমরা যদি R2কে লক্ষ্য করি, R2, তাহলে এক্ষেত্রেও দেখা যাবে যে আমরা 1 0 এবং 0 1 এই যে দুটো ভেক্টরের নিয়ে আমি এই সেটটা তৈরি করেছি, এই সেটটা R2কে জেনারেট করবে। সুতরাং এটা যেহেতু এর মধ্যে ফাইনাইট নাম্বার অফ ভেক্টরস রয়েছে, সুতরাং R2ও কি হবে না ফাইনাইট ডাইমেনশনাল ভেক্টর স্পেস হবে। সিমিলারলি R3কে আমরা তিনটে ভেক্টর দিয়ে আমরা জেনারেট করতে পারবো, Rnকে আমরা nখানা ভেক্টর নিয়ে জেনারেট করতে পারবো, সুতরাং এটা প্রত্যেকেই কি হবে না ফাইনাইট ডাইমেনশনাল ভেক্টর স্পেস হবে। শুধুমাত্র যে এই R2 এর এটাই একমাত্র জেনারেটিং সেট তা কিন্তু নয়, এর আরও জেনারেটিং সেট আছে। কেমন? তো সুতরাং যে কোনো ভেক্টর স্পেসের ক্ষেত্রে যদি তার কোনো ফাইনাইট সাবসেট এরকম থাকে যে কিনা ওই ভেক্টর স্পেসটাকে জেনারেট করছে, তার অন্তর্গত ভেক্টরগুলো লিনিয়ার কম্বিনেশন করলে যদি সেই ভেক্টর স্পেসটা তৈরি হয়, সেক্ষেত্রে আমরা বলবো যে সেটা ফাইনাইটলি জেনারেটেড ভেক্টর স্পেস। কেমন? নেক্সট যে ডেফিনেশনটা এখন বলবো সেটা হচ্ছে বেসিসের ডেফিনেশন। তাহলে দেখা যাক যে বেসিসের ডেফিনেশনটা কি বলছে এক্ষেত্রে। তাহলে এটা আমি মুছে দিলাম। দেখ আমাদের এখানে তাহলে দেয়া আছে যেটা, সেটার আমি মুছিনি, যে ভি হচ্ছে একটা ভেক্টর স্পেস ওভার দ্য ফিল্ড এফ।
তাহলে বলছে যে এ সেট এস অফ ভেক্টরস ইন ভি, তাহলে ভি এর অন্তর্গত ভেক্টরগুলোর থেকে আমরা কিছু সংখ্যক ভেক্টরকে নিয়ে যদি এস সেটটাকে তৈরি করি, দ্যাট মিনস এস যদি ভি এর একটা সাবসেট হয় এবং সেই এসটাকে সেক্ষেত্রে আমরা ভি এর বেসিস কখন বলতে পারবো সেই সাবসেটটাকে, ইফ, তাহলে এ সেট এস অফ ভেক্টরস ইন ভি ইজ said to be a basis of V if দুটো কন্ডিশন স্যাটিসফাই করলে এস কে আমরা ভি এর বেসিস বলতে পারবো। প্রথম কন্ডিশনটা কি না, এস ইজ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, আমি শর্টে এল ডট আই লিখলাম, এস ইজ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ইন ভি, এস সেটটাকে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হতে হবে। আর 2 নম্বরটা কি হবে না, এস জেনারেটস ভি, দ্যাট মিনস লিনিয়ার স্প্যান অফ এস ইজ ইকুয়াল টু কি হবে না, ভি হবে। তো সুতরাং যদি দেখা যায় এস সেটটা ভি কে জেনারেট করেছে এবং ভি এর মধ্যে সেই সেটটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয়েছে, তাহলে কিন্তু বলতে পারবো এসটা এখন কি না, ভি এর বেসিস। আমি একটু আগে যে এক্সাম্পল লিখেছিলাম তার মধ্যে R2 এর ক্ষেত্রে তার একটা আমি জেনারেটিং সেট দিয়েছিলাম 10,01, সেই সেটটা কিন্তু R2 কে জেনারেট করছে সেটা বলেছিলাম, এবং আমরা প্রমাণ করতে পারবো যে ওই সেটটা R2 এর মধ্যে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্টও হবে। সুতরাং আমি অ্যাকচুয়ালি ওখানে যে জেনারেটিং সেটটা লিখেছিলাম R2 এর, সেটা কিন্তু R2 এর একটা বেসিস। এবং এটা সবসময় মাথায় রাখবি যে কোনো ভেক্টর স্পেসের ক্ষেত্রে তার যে মানে একটাই এরকম বেসিস থাকবে এরকম কিন্তু ব্যাপার নেই, মোর দ্যান ওয়ান তার বেসিস থাকতেই পারে, অনেক বেসিস থাকতে পারে। শুধুমাত্র সেই সমস্ত সেটগুলোকে আমাকে খুঁজে বের করতে হবে যারা কিনা সেই ভিটাকে জেনারেট করেছে এবং যারা কিনা ভি এর মধ্যে যে সেটটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে, তাহলেই সেটা কি হয়ে যাবে না, ভি এর একটা বেসিস হয়ে যাবে। কেমন? তাহলে দেখা যাক নেক্সট আমরা কি করব না, নেক্সট আমরা এখন একটা থিওরেম করব, যে থিওরেমের দাগ নাম্বারটা হচ্ছে 4.5.1। দেখা যাক এই থিওরেমটা কি বলছে। তাহলে আমি এগুলো সব মুছে দিচ্ছি, আমরা এর পরে আমরা বিভিন্ন ভেক্টর স্পেস নিয়ে তার বেসিসগুলো কি হয় বা তার স্ট্যান্ডার্ড বেসিস কি হয়, বেসিসের একটা বিশেষ ভাগ রয়েছে সেটাকে আমরা স্ট্যান্ডার্ড বেসিস বলি, সেই ব্যাপারগুলো নিয়ে আমরা আলোচনা করব, সে প্রসঙ্গে আসছি। তার আগে আমি একটা থিওরেম করি। এই যে থিওরেমটা করছি তার দাগ নাম্বারটা হচ্ছে 4.5.1। স্টেটমেন্টটা কি বলেছে এই থিওরেমের, বলছে যে দেয়ার এক্সিস্ট এ বেসিস ফর এভরি ফাইনাইটলি জেনারেটেড ভেক্টর স্পেস। কি বলছে না, প্রত্যেকটা ফাইনাইটলি জেনারেটেড ভেক্টর স্পেসের বেসিস এক্সিস্ট করবেই। তাহলে বলছে দেয়ার এক্সিস্ট এ বেসিস ফর এভরি ফাইনাইটলি জেনারেটেড ভেক্টর স্পেস, ফর এভরি ফাইনাইটলি জেনারেটেড ভেক্টর স্পেস। এই প্রমাণটা এখন আমাদের করতে হবে। এই প্রমাণটার মধ্যে বেসিক্যালি কি আছে না, এখানে ব্যাপারটাকে লিখে আমাদেরকে এক্সপ্রেস করতে হবে। এখানে কিন্তু খুব বেশি আমাদের ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনের জায়গা নেই, ব্যাপারটাকে লিখে বোঝাতে হবে। তো দেখ আমি কিভাবে প্রুফটা করছি, খেয়াল কর খুব ভালো করে। তাহলে এখন আমরা একটা ফাইনাইটলি জেনারেটেড ভেক্টর স্পেস ভি ধরে নেব, দেখাবো যে সেই ভি এর বেসিস এক্সিস্ট করে। তো এই প্রুফটাকে দুটো ভাগে আমরা প্রুফ করব, মানে দুটো কেস নিয়ে প্রুফ করব। প্রথমে যে কেস 1 আমরা করছি, সেই কেস 1-এর মধ্যে ভিটাকে আমরা কি ধরছি না, ধরে নিচ্ছি যে লেট ভি বি এ ফাইনাইটলি জেনারেটেড ভেক্টর স্পেস other than the null space, আমরা একটু আগে যখন ফাইনাইটলি জেনারেটেড ভেক্টর স্পেস নিয়ে আলোচনা করলাম, তার সবার ফার্স্ট যে আমি এক্সাম্পলটা দিয়েছিলাম সেটা নাল স্পেসের এক্সাম্পল দিয়েছিলাম, এবং আমরা দেখেছিলাম যে নাল স্পেস ফাইনাইটলি জেনারেটেড ভেক্টর স্পেস হয় এবং ফাই হচ্ছে তার জেনারেটিং সেটটা হয়। সুতরাং আমি সেই কেসটা কেস 2-তে করব, সেখানে আমাদের বেসিক্যালি প্রুফ করার কিছু থাকবে না, জাস্ট একটা লাইন আমাদের বললেই হয়ে যাবে। কিন্তু কেস 1-এ যেটা এখন করব সেটা হচ্ছে ভি যদি নাল স্পেস ছাড়া
কোনো যে কোনো আরবিটারি ফাইনাইটলি জেনারেটেড ভেক্টর স্পেস হয় তার যে বেসিস এক্সিস্ট করে সেটা আমাকে মেনলি এখানে প্রমাণ করতে হবে। যেটা কেস 2 যখন নাল স্পেসের ক্ষেত্রে করব সেখানে আলাদা করে আমাদের প্রমাণ করার তেমন কিছু থাকবে না, জাস্ট একটা লাইন আমরা জাস্ট লিখে দেবো যে ওর বেসিস কোনটা হচ্ছে সেক্ষেত্রে। তাহলে দেখা যাক এক্ষেত্রে কিভাবে প্রমাণ করতে পারি। তাহলে ভিটা এখন আমাদের দেওয়া আছে যে একটা ফাইনাইটলি জেনারেটেড ভেক্টর স্পেস নাল স্পেস ছাড়া অন্য কোনো একটা ফাইনাইটলি জেনারেটেড যে কোনো ভেক্টর স্পেস। তাহলে যেহেতু ভিটা ফাইনাইটলি জেনারেটেড তাহলে এর একটা ফাইনাইট জেনারেটিং সেট থাকবে। তাহলে ধরে নিচ্ছি যে লেট এস ইজ ইকাল টু আলফা 1 কমা আলফা 2 এরম করে করে ডট ডট দিয়ে আলফা এন খানা ভেক্টরকে নিয়ে আমি একটা সেট তৈরি করেছি যেটা কিনা ভিকে জেনারেট করছে। তাহলে লেট এস বি এ জেনারেটিং সেট অফ ভি। যেহেতু ভিটা ফাইনাইটলি জেনারেটেড তাহলে এরকম কোনো ফাইনাইট জেনারেটিং সেট অবশ্যই রয়েছে। নেক্সট দেখ আমাকে প্রমাণ করতে হবে কিন্তু যে ভি এর বেসিস রয়েছে। তাহলে এই যে সেটটা যেটা ভিকে জেনারেট করছে তাহলে এ বেসিস হওয়ার তো একটা কন্ডিশন অলরেডি স্যাটিসফাই করে ফেলছে। বেসিস হতে গেলে দুটো কন্ডিশন লাগে, একটা হচ্ছে ও ভিকে জেনারেট করছে আর একটা হচ্ছে এই সেটটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হবে। তো যদি এখন দেখা যায় এই সেটটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেছে তাহলে তো এটাই ইটসেলফ একটা বেসিস হয়ে যাবে ভির। তো দ্য থিওরেম ইজ ডান দেন। তাহলে আমরা কি লিখবো যে ইফ এস ইজ linearly independent then it itself is a basis of V and the theorem is done তো আমরা প্রমাণই করে ফেললাম যে এসটা সেক্ষেত্রে বেসিস হয়ে যাবে যদি এসটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট হয় ইন ভি। তো সেক্ষেত্রে এটা বেসিস হওয়ার দুটো কন্ডিশনকে স্যাটিসফাই করে ফেলেছে, জেনারেট তো করছিল এখন লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেছে, তাহলে তো সেক্ষেত্রে আর আমাদের প্রমাণ করার কিছু থাকলো না। কিন্তু এখানে যেটা আমাদের মেন চ্যালেঞ্জ সেটা হচ্ছে এসটা যদি লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয়ে যায়। তাহলে এখন আমরা লিখছি যে ইফ এস ইজ নট লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, এস যদি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট না হয় দ্যাট মিনস যদি লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয় তাহলে আমরা এখানে কি ইউজ করব না, আমরা ডিলিশন থিওরেম ইউজ করব। আমি এর আগের দিনের ভিডিওতে ডিলিশন থিওরেমের স্টেটমেন্ট নিয়ে আলোচনা করেছিলাম এবং তার রেসপেক্টিভে আমরা একটা অঙ্কও সলভ করেছিলাম। ডিলিশন থিওরেমের স্টেটমেন্ট কি বলছে যে যদি কোনো একটা সেট লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয় তাহলে তার মধ্যে অ্যাটলিস্ট একটা ভেক্টরকে রিমেইনিং যে ভেক্টরসগুলো থাকবে তাদের লিনিয়ার কম্বিনেশন করে লেখা যাবে এবং যে ভেক্টরটাকে বাকি ভেক্টরগুলো লিনিয়ার কম্বিনেশন করে লেখা যাবে সেই ভেক্টরকে আমি ওই সেটটা থেকে ডিলিট করে দিতে পারি। করলে পরে ওই সেটের একটা ফাইনাইট আমরা সাবসেট পেয়ে যাব, মানে একটা সাবসেট পেয়ে যাবো ওই সেটের প্রপার সাবসেট, এবং যেটাও কিনা ওই সেম স্পেসকেই জেনারেট করবে। আমরা দেখেছিলাম এই যে ব্যাপারটা। তাহলে আমরা এখন যেহেতু এই সেটটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট নয়, ডিপেন্ডেন্ট, সুতরাং বাই ডিলিশন থিওরেম উই ক্যান ডিলিট অ্যাট লিস্ট ওয়ান ভেক্টর ফ্রম এস অ্যান্ড ক্যান অবটেইন and proper subset S1 of S which also generates V। তাহলে আমরা এখন কি লিখব, if S is not linearly independent then we can delete at least one vector from S using deletion theorem and obtain a proper subset সেই সাবসেটটার নাম আমরা দিচ্ছি S1। কেমন? তাহলে আমি এখন এখানে একটু মুছে দিচ্ছি, এরপরে আমি এই জায়গাটায় করছি। তাহলে আমি কি বললাম না, and obtain a proper subset S1 of S which also generates V। তাহলে আমরা অ্যাটলিস্ট একটা ভেক্টরকে এস থেকে আমরা ডিলিট করে দিতে পারি। করলে পরে আমরা S1 যে সেটটা পাবো তাহলে তার মধ্যে এখন n-1 খানা ভেক্টর রয়েছে এবং সেই সেটটাও ভিকে জেনারেট করছে বাই ডিলিশন থিওরেমের স্টেটমেন্ট বলছি। তার মানে লিনিয়ার স্প্যান অফ S1 কি হয়ে যাচ্ছে না, ভি হয়ে যাচ্ছে। দ্যাট ইজ বলে লিখে দিলাম যে লিনিয়ার স্প্যান অফ S1 সেটাও ভি হবে। এখন যদি S1টা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয়ে যায়
তাহলে তো এস ওয়ানটা ওর বেসিস হয়ে গেল অ্যান্ড দ্য থিওরেম ইজ ডান। তাহলে আমরা এখন কি লিখবো না, লিখবো ইফ এস ওয়ান ইজ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, ইফ এস ওয়ান ইজ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, তার মানে ওটা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট সেট ছিল এসটা, একটা ভেক্টরকে আমরা ডিলিট করে দিয়ে যে প্রপার সাবসেটটা পেয়েছি এস ওয়ান, সেটা তো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হতেই পারে কারণ ভেক্টরের সংখ্যা কমে গেছে। তাহলে যদি এস ওয়ানটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয় দেন এস ওয়ান ইজ এ basis of V and the theorem is done, কেমন? এখন প্রশ্নটা হচ্ছে যদি এস ওয়ানটাও লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট না হয়, তাহলে এখন আমরা কি বলছি, এগুলো সব মুছে দিচ্ছি, এখন আমরা বলছি যে ইফ এস ওয়ান ইজ নট লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, তাহলে এখন আমরা লিখছি যে বাট if S1 is not linearly independent, then after k steps of deletion we obtain a set Sk which is linearly independent and also generates V। খেয়াল করে দেখ আমি এখানে কি বললাম, বলছি যে এস ওয়ানটাও যদি লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয় তাহলে আবারও সেই প্রক্রিয়া মানে প্রসেসটা আমরা ডিলিশনের প্রসেসটা ইউজ করতে পারবো। এরকম করতে করতে আফটার কে স্টেজ যেখানে কিনা কেটা লেস দ্যান এন, এখানে মনে রাখবি এই যে কেটা আমরা লিখেছি এই যে কেটা সেটা কিন্তু লেস দ্যান এন হবে, ঠিক আছে? তাহলে এরকম কে স্টেপ পরে আমরা একটা সেট পাবো, ফার্স্ট স্টেপ পরে আমরা একটা পাচ্ছি সেটা এস ওয়ান, সেকেন্ড স্টেপ অফ ডিলিশন অ্যাপ্লাই করলে আমরা একটা সেট পাচ্ছি যেটা কিনা এস টু। এইভাবে যদি কে স্টেপ অফ ডিলিশনকে আমরা চালিয়ে যাই তাহলে যে সেটটা পাবো সেক্ষেত্রে এস কে পাবো, এবং সেই সেটটা আমরা বলছি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হবে এবং যেটা কিনা ভিকে জেনারেট করবে। এটা যে ভিকে জেনারেট করবে সেটা তো ডিলিশন থিওরামের স্টেটমেন্টই আমাদের বলছে, কিন্তু এই যে এস কেটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হবে এটা আমরা জোর দিয়ে কি করে বলছি? কেন আমরা এটা জোর দিয়ে বলতে পারছি যে হ্যাঁ এসকে এরকম একটা সেট আমরা অবশ্যই পাবো, আফটার কে স্টেজ তো এসকে পাবো, কিন্তু সেটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট যে হবে সেটা এত জোর দিয়ে কেন আমরা বলছি? তার কারণ আমি এখন এখানে লিখবো, আমি এখানে মুছে দিচ্ছি এইখান থেকে লিখছি, তার কারণ আমরা এখন লিখবো দিস ইজ পসিবল। এই যে আমরা বলছি যে আফটার কে স্টেজ যে সেটটা পাবো সেটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হবে, এখন আমরা এর কারণটা লিখবো যে কেন এরকম একটা সেট আমরা পাবো। আমরা এখন লিখবো এরপরে কি না দিস ইজ পসিবল, এটা সম্ভব, অ্যাজ কেন না এস ইজ এ ফাইনাইট সেট অফ ভেক্টরস containing n elements। মনে করে দেখ আমি যখন সবার ফার্স্টে এসটাকে নিয়েছিলাম তখন তার মধ্যে এন খানা ভেক্টর ছিল আলফা ওয়ান থেকে শুরু করে আলফা এন, তাহলে আমি ফার্স্ট স্টেপ অফ ডিলিশনের পরে এস ওয়ান সেটটা পেয়েছিলাম এস এর প্রপার সাবসেট যার মধ্যে এন মাইনাস ওয়ান খানা ভেক্টর ছিল। আমরা যখন তারপরে আবার ডিলিশনকে অ্যাপ্লাই করবো তখন এস টু পাবো যার মধ্যে এন মাইনাস টু খানা ভেক্টর থাকবে। তাহলে এইভাবে যদি আমরা এই প্রসেসটা আমরা এগিয়ে নিয়ে যাই তাহলে এক্সট্রিম আনফেভারেবল কেস, যেটা আনফেভারেবল মানে হচ্ছে প্রতিকূল, আনফেভারেবল কন্ডিশন মানে হচ্ছে প্রতিকূল পরিস্থিতি, তাহলে চরম প্রতিকূল যে পরিস্থিতি বা যে কন্ডিশনটা এক্ষেত্রে হতে পারে সেটা কি হতে পারে না এই ডিলিশন করতে করতে আমরা একদম শেষে এসে আফটার এন মাইনাস ওয়ান স্টেপস আমরা একটাই ভেক্টরে এসে থেমে যাব না। আমি প্রথম স্টেপ অফ ডিলিশন অ্যাপ্লাই করে একটা ভেক্টর কমে গেল, আবার সেকেন্ড স্টেপ অফ ডিলিশন অ্যাপ্লাই করে দুটো ভেক্টর কমে গেল, তাহলে যেহেতু এস এর মধ্যে এনখানা ভেক্টর ছিল তাহলে এক্সট্রিম আনফেভারেবল যে কেসটা হতে পারে, চরম প্রতিকূল যে এখানে কন্ডিশনটা দাঁড়াতে পারে সেটা কি হতে পারে না আফটার এন মাইনাস ওয়ানেথ স্টেজ অফ ডিলিশন আমরা একটা সেটে এসে দাঁড়াতে পারি যে সেটটার মধ্যে একটাই মাত্র ভেক্টর থাকবে এবং বাই ডিলিশন থিওরেম সেই সেটটা ভিকে জেনারেট করবে। আর তোরা কি জানিস যে কোনো সেটের মধ্যে যদি একটাই মাত্র ভেক্টর থাকে তাহলে সেই সেটটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয়? অবশ্যই, আমরা আগের দিন লিনিয়ার ডিপেন্ডেন্স ইন্ডিপেন্ডেন্সের ভিডিওতে এটা আমরা বলেছি।
সুতরাং আমরা এখানে বলছি যে দিস ইজ পসিবল, এটা সম্ভব যে আফটার কে স্টেজ এরকম যে একটা আমরা সেটে এসে থামবো যেটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হবে এবং ভিকে জেনারেট করবে, এটা সম্ভব। কেন? তার কারণ আমরা এখন বলছি যে অ্যাজ এস ইজ ফাইনাইট সেট অফ ভেক্টরস কন্টেইনিং n এলিমেন্টস in extreme unfavorable case we can come to a set Sn-1 এবং এই Sn-1টাকে কটা স্টেপ অফ ডিলিশনের পরে আমরা পেয়েছি না n-1 স্টেপ পরে পেয়েছি। তাহলে উই ক্যান কাম টু এ সেট Sn-1 আফটার n-1th স্টেপ অফ ডিলিশন। কেমন? হুইচ কন্টেইন, যেটা কিনা একটাই ভেক্টরকে ইয়ে করছে, কন্টেইন করছে, হুইচ contain one vector and generates v। অবশ্যই ডিলিশন থিওরেম যতবার আমরা অ্যাপ্লাই করব, সেটটা ডিপেন্ডেন্ট থাকলেই আমরা ডিলিশন থিওরেম অ্যাপ্লাই করে একটা ভেক্টরকে বাদ দিয়ে যে সেটটা পাই সেটা অবশ্যই সেই সেম স্পেসকেই জেনারেট করবে। তাহলে আফটার n-1th স্টেপ ইন এক্সট্রিম আনফেভারেবল কেসে আমরা কি করতে পারি না n-1th স্টেপের পরে আমরা এইভাবে ডিলিট করতে করতে আমরা একটা স্টেজে এসে পৌঁছবো n-1th স্টেপ পরে Sn-1 এই সেটটায় পৌঁছবো যেটা কিনা একটাই ভেক্টরকে কন্টেইন করবে এবং সেই সেটটা কিন্তু ভিকে জেনারেটও করবে। তাহলে এই সেটটা একটা ভেক্টরকে কন্টেইন করছে মানে এটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। তাহলে এখন আমরা লিখে দেব দিস সেট ইজ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, সো ইট ইজ এ বেসিস অফ ভি। তাহলে আমরা দেখছি যে এরকম তো আমরা একদম এক্সট্রিম আনফেভারেবল কন্ডিশনের ক্ষেত্রে বা কেসের ক্ষেত্রে আমরা তো অবশ্যই এরকম একটা স্টেপে এসে থামতেই পারি। আমাদের সেই এখানে সেই ইয়েটা রয়েছে, এক্ষেত্রে অবশ্যই আমরা থামতে পারবো n-1 স্টেপে এসে, যেখানে কিনা যে সেটটাকে পাবো সেই সেটটা একটাই ভেক্টর থাকবে যেটা কিনা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট এবং ভিকে জেনারেট করছে। তাহলে বেসিস হওয়ার দুটো কন্ডিশনকেই সে স্যাটিসফাই করছে, তাহলে সেটা আমাদের বেসিস হয়ে যাবে ভি এর। তার মানে হচ্ছে আমরা যেহেতু এই কেসটা যেহেতু আমাদের পক্ষে অলওয়েজ করা সম্ভব, এই কেসটা তো আমরা করতেই পারি, মানে এক্সট্রিম আনফেভারেবল কেসে তো এটা হতেই পারে। কারণ আমরা এখান থেকে তাহলে কি দেখতে পাচ্ছি যেটা আমরা ধরে নিয়েছিলাম একটু আগে যে আফটার কে স্টেপ হোয়ার কে ইজ লেস দ্যান এন আমরা একটা সেটে এসে পৌঁছাবো এস কে যেটা কিনা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট এবং যেটা ভিকে জেনারেট করছে। তাহলে সেইটা এখন আমরা আমাদের অ্যাসারশনটা যেটা আমরা ধরে নিয়েছিলাম সেটা ট্রু। তার কারণ আমরা দেখছি যে অবশ্যই এরকম আফটার কে স্টেপ এই জিনিসটা পসিবল। তার কারণ যদি এটা এক্সট্রিম আনফেভারেবল কেসও হয় তাহলেও সেক্ষেত্রে কে এর মানটা n-1 হয়ে যাবে, এটা তো সর্বদাই সম্ভব। এই যে কেসটায় এসে পৌঁছেছি এখানে তো এরকম একটা ভেক্টর থাকছে সেটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট এবং সেটা ভিকে জেনারেট করছে, তাহলে তো এটা পসিবল আমরা দেখছি। তাহলে আমরা যেটা ধরে নিয়েছিলাম যে আফটার কে স্টেপ এরকম একটা সেটে আমরা পৌঁছবো, তাহলে সেটা আমরা ঠিক ধরে নিয়েছিলাম। কেমন? তাহলে সবসময় যে আমরা এই n-1 স্টেপে এসেই এটা বেসিসে পৌঁছবো তা কিন্তু নয়। আমরা বলছি যে অবশ্যই যদি খুব খারাপ পরিস্থিতিও হয়, প্রতিকূল পরিস্থিতিও যদি হয়, চরম প্রতিকূল পরিস্থিতি, এক্সট্রিম আনফেভারেবল কেস, তাহলেও কিন্তু আমরা অ্যাটলিস্ট লাস্টে এসে বেসিসে ঠিক পৌঁছবো। তাহলে আমরা যেটা ধরে নিয়েছিলাম যে আফটার কে স্টেজ যেখানে কে এটা লেস দ্যান এন, এই কে এর মানটা যে সবসময় n-1 হবে এরকম কিন্তু কোনো মানে নেই। n-1 থেকে সেটা অনেক আগেও হতে পারে, মানে n-3th পজিশনেও হতে পারে, অনেক আগেও সেটা আমরা থেমে যেতে পারি। তো এরকম একটা স্টেপে এসে আমরা অবশ্যই থামতে পারবো, এসকে একটা সেট পাবো যেটা কিনা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হবে এবং ভিকে জেনারেট করবে। তাহলে আমাদের অ্যাসারশনটা রাইট ছিল। তাহলে এখন আমরা লিখতে পারবো যে আওয়ার assertion that Sk is linearly independent and generates V is true। অবশ্যই আমরা দেখতে পাচ্ছি যে এটা ট্রু। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো যে যদি V একটা ফাইনাইট ডাইমেনশনাল ভেক্টর স্পেস হয়
আদার দ্যান দি নাল স্পেস, তাহলে কিন্তু তার অবশ্যই আমরা কি দেখছি না বেসিস তার থাকছেই। এই এস কেটাই সেক্ষেত্রে কি হয়ে যাবে না ভি এর বেসিস হয়ে যাবে। তো এরপরে আমরা ফাইনালি লিখে দেবো যে আওয়ার অ্যাসারশন দ্যাট এস কে ইজ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট ফর সাম কে লেস দ্যান এন ইজ ট্রু অ্যান্ড হেন্স ইট ইজ এ বেসিস অফ বি। তাহলে এরপরে আমরা কি লিখে দেবো না হেন্স ইট ইজ এ বেসিস অফ ভি। তাহলে আমরা কিন্তু কেস ওয়ানটা এখানে করতে পারলাম। আমরা দেখলাম ভি যদি নাল স্পেস ছাড়া যে কোনো ফাইনাইট ডাইমেনশনাল ভেক্টর স্পেস হয় তাহলে তার অবশ্যই বেসিস এক্সিস্ট করবেই। এখন আমরা কেস টুতে তার মানে কি করব না ধরে নেব যদি আমাদের ভিটা নাল স্পেস হয় তার ক্ষেত্রে দেখাবো যে তারও বেসিস আছে। তাহলে এখন আমরা সেই কেসটা করছি। আমরা এক্ষেত্রে পার্টিকুলারলি ভি কে কেস টুতে কি ধরবো না নাল স্পেস ধরে নেব। তাহলে এখন আমরা কেস টু করছি, এটা হচ্ছে আমাদের কেস টু। কেস টুতে আমরা কি ধরছি না ইফ ভি ইজ ইকাল টু থিটা দ্যাট মিনস নাল স্পেস, দ্যাট ইজ নাল স্পেস। কেমন কেমন হিয়ার কে সেটটাকে জেনারেট এই স্পেসটাকে জেনারেট করে ফাই। হিয়ার এস ইজ ইকাল টু ফাই generates V and phi সেটটা অবশ্যই লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট and S is linearly independent, so it is a basis of V. তাহলে সেক্ষেত্রে নাল স্পেসে তো অলওয়েজ বেসিস এক্সিস্ট করছে কারণ ও এস ইজিক্যাল টু ফাই ওকে জেনারেটও করবে আবার এটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেটও হবে, তার মানে এটাই বেসিস হবে নাল স্পেসের ক্ষেত্রে। তাহলে আমরা কি প্রমাণ করলাম ইন এনি কেস আমরা প্রমাণ করতে পারলাম। আমি আর ফাইনাল লাইনটা লিখছি না, ফাইনাল লাইনটা জাস্ট মুখে বলে দিচ্ছি, তোরা লিখবি মানে পরীক্ষায় আসলে এরপরে লিখবি যে ইন এনি কেস উই ক্যান প্রুভ দ্যাট ইফ ভি ইজ এ ফাইনাইট ডাইমেনশনাল বা ফাইনাইটলি জেনারেটেড ভেক্টর স্পেস দেন ইট হ্যাজ এ বেসিস। কেমন বা এরকম লিখতে পারিস যে দেয়ার এক্সিস্ট এ বেসিস ফর এভরি ফাইনাইটলি জেনারেটেড ভেক্টর স্পেস ভি। কেমন তাহলে এই প্রুফটা আমরা এখানে কমপ্লিট করতে পারলাম। ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট একটা থিওরেম। কেমন আচ্ছা আচ্ছা এবার আমরা যেটা করব সেটা আমরা এইমাত্র যে থিওরেমটা করলাম আর কি তার একটা অ্যাপ্লিকেশন মানে তার একটা অঙ্ক আমরা দেখি, এক্সাম্পল নিয়ে আমরা এখন কাজ করি। আমরা এইমাত্র প্রমাণ করলাম যে প্রত্যেকটা ফাইনাইট ডাইমেনশনাল ভেক্টর স্পেসের বেসিস অবশ্যই এক্সিস্ট করছে। তাহলে এখন আমরা দেখাবো যে R2 আমাদের যে ভেক্টর স্পেসটা হয় তার বেসিস যে এক্সিস্ট করছে সেটা আমরা দেখাবো এবং একটা সেট দিয়েই দিয়েছে আমাদের এখানে অঙ্কটার মধ্যে। এক্সাম্পল 1 যেটা এই থিওরেমের পরেই আছে সেখানে দেখাতে হবে ওই সেটটা হচ্ছে R2 এর বেসিস। কেমন তাহলে দেখানো যায় কীভাবে দেখাতে পারি। তো এটা হচ্ছে আমাদের এই থিওরেমের পরে যে ফার্স্ট যে এক্সাম্পলটা আছে সেই এক্সাম্পলটা আমরা করছি। এখানে যে সেটটা দিয়ে দিয়েছে ই ইজ ইকাল টু আমাদের কত দেয়া আছে না ইজ ইকাল টু দেয়া আছে হচ্ছে এপসাইলন 1 ইজ ইকাল টু বলছে 1,0, এটা R2 এর একটা এলিমেন্ট, এবং এপসাইলন 2 ইজ ইকাল টু কত আছে না 0,1, এটাও R2 এর একটা এলিমেন্ট। তো এই যে সেটটা পাচ্ছি এপসাইলন 1 অ্যান্ড এপসাইলন 2 কে নিয়ে এটা প্রমাণ করতে হবে ইজ এ বেসিস অফ R2। আমাদের দেখাতে হবে যে দিস ইজ এ বেসিস অফ কি না R2, এটা আমাকে প্রমাণ করতে হবে। তাহলে দেখা যাক কিভাবে প্রমাণ করা যায়। তাহলে বেসিস প্রমাণ করতে হলে আমার দুটো কন্ডিশন প্রমাণ করার দরকার আছে। প্রথমত এটাকে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট দেখাতে হবে। তাহলে এখন আমরা কি ধরে নেব না লিখছি let us consider the relation কি না C1 epsilon 1 plus C2 epsilon 2 is equal to theta। আমরা জানি যে যদি কোনো সেটকে আমাকে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট দেখাতে হয় তাহলে আমরা আগের ভিডিওতে করেছিলাম যে সেখানে C1 epsilon 1 plus C2 epsilon 2 এরকম করে যদি এখানে epsilon n অবধি থাকতো তাহলে প্লাস ডট ডট দিয়ে Cn epsilon n is equal to theta ধরতাম, দিয়ে যদি সেক্ষেত্রে C1 থেকে শুরু করে Cn এর সবাই জিরো হতো তাহলেই বলতে পারতাম ওই সেটটা আমাদের লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। আর যদি এরকম অ্যাটলিস্ট একটা নন জিরো Ci আমরা খুঁজে পাই যার জন্য কিনা এই কন্ডিশনটা স্যাটিসফাই করবে তাহলে ওই সেটটা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হতো, আমরা দেখেছি আগের দিনের ভিডিওতে। তাহলে এখন আমরা এই এপসাইলন 1 এর এখানে মান বসিয়ে দিই। এপসাইলন 1 এর মান হচ্ছে আমাদের 1 0 আর এপসাইলন 2 এর মান হচ্ছে 0 1।
থিটা এক্ষেত্রে নাল ভেক্টর, সেটা হচ্ছে R2 এর নাল ভেক্টর 0,0 হবে। তাহলে এটার থেকে করলে আমরা কত পেয়ে যাব না C1 পেয়ে যাব এটায়, আর এখানে আমরা কত পেয়ে যাব না অনলি C2 পেয়ে যাব, ইজিক্যাল টু কত হবে না 0,0 হবে। অতএব এটা এর সঙ্গে সমান হচ্ছে, মানে C1 এবং C2 উভয়ই 0 হচ্ছে। সুতরাং C1 আর C2 যে দুটো রিয়াল নাম্বার পাশে এখানে লিখবি, C1, C2 বিলংস টু R। কেমন, যেহেতু R2 নিয়ে কাজ করছি তো R2টা ভেক্টর স্পেস ফর্ম করে কার ওপরে না R ফিল্ডের ওপরে। সুতরাং এক্ষেত্রে আমরা বলতে পারবো যেহেতু দুটো স্কেলার কোয়ান্টিটি 0 হচ্ছে, এই কন্ডিশনটা স্যাটিসফাই হতে গেলে সুতরাং এই সেটটা কি হয়ে গেল, লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেল। অতএব আমরা কি লিখে দিলাম যে E ইজ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। তাহলে বেসিস হওয়ার একটা কন্ডিশন তো আমরা স্যাটিসফাই করে ফেললাম। এবার আমি দেখি যে এই সেটটা R2কে জেনারেট করে কিনা। দেখ আমি কি স্টাইলে এটা করছি বা বইতে করে দেওয়া আছে সেই স্টাইলটা কিন্তু লক্ষ্য কর এবং সেইভাবেই কিন্তু আমাদেরকে পরীক্ষায় করতে হবে। কেমন, তাহলে এটা এখন আমি মুছে দিচ্ছি। এখন আমাদের লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট প্রমাণ করাটা হয়ে গেছে। এখন আমি দেখাবো যে এটা R2কে কিভাবে জেনারেট করতে পারে। কেমন, আচ্ছা দেখ তো, আমরা R2 এর যে কোনো একটা এলিমেন্টকে ধরে নিলাম যাই, ধরে নিচ্ছি যে লেট যাই ইজ ইকাল টু a, b belongs to R2, b an arbitrary element। আমি আর ওটা কথাটা লিখলাম না, পাশে অবশ্যই লিখবি যে R2 এর যে কোনো একটা এলিমেন্ট ধরে নিলাম a, b। দেখ যদি এটা R2 এর যে কোনো একটা এলিমেন্ট হয় তাহলে কি a, b কে এইভাবে লেখা যায়? দেখ তো a, b কে a ইন্টু এই a আর b, তার মানে কোথায় আছে বলতো? তার মানে এই a আর b কোথা থেকে আসছে? আর সেই ফিল্ডটা থেকে আসছে, আর এর থেকে আসছে আমাদের। তাহলে এই a, b কে কি এইভাবে লিখতে পারবো যে a ইন্টু 1,0 প্লাস b ইন্টু 0,1? অবশ্যই লেখা যায় না। দেখ এটা করলে এটাই পাবি। এটা মানে কত, a ইন্টু এপসাইলন 1 প্লাস b ইন্টু এপসাইলন 2। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে R2 এর যে কোনো এলিমেন্টকে এই এপসাইলন 1 এবং এপসাইলন 2 এর লিনিয়ার কম্বিনেশন করে লেখা যাচ্ছে। তার মানে এই a, b এই এলিমেন্টটা কার মধ্যে আছে ভাই? যাই এলিমেন্টটা a, b মানেই যাই, এই এলিমেন্টটা কার মধ্যে আছে না লিনিয়ার স্প্যান অফ লিনিয়ার স্প্যান অফ এপসাইলন 1, এপসাইলন 2 এর মধ্যে রয়েছে। এটার থেকে এটা বুঝতে পারছি। তাহলে যেহেতু R2 এর এটা আরবিটারি একটা এলিমেন্ট, তার মানে R2 এর সমস্ত এলিমেন্টই লিনিয়ার স্প্যান অফ এই এপসাইলন 1, এপসাইলন 2 এর মধ্যে থাকবে। অতএব এখান থেকে আমরা বলতে পারবো R2 ইজ এ সাবসেট অফ লিনিয়ার স্প্যান অফ এপসাইলন 1, এপসাইলন 2। এই কথাটা বলতে পারবো এখান থেকে। এখন যদি উল্টো কেসটাও আমরা দেখাতে পারি যে লিনিয়ার স্প্যান অফ দিস ইজ এ সাবসেট অফ R2, তাহলেই প্রমাণ হয়ে যাবে যে R2 ইজ ইকাল টু এটা। তাহলে সেখান থেকে বলতে পারবো যে হ্যাঁ এই সেটটা R2কে জেনারেট করেছে কারণ ওর লিনিয়ার স্প্যান করে R2 পেয়েছি। তাহলে এখন উল্টো সাইডটা দেখি করতে পারি কিনা। তাহলে এটাকে ডট ডট দিয়ে পাশে 1 নম্বর দিয়ে দে। এখন দেখ উল্টো সাইডটা কি করে করব না। দেখ আমরা আগের দিন একটা থিওরেম দেখেছিলাম, সেটা কি ছিল না, ভি যদি একটা ভেক্টর স্পেস হয় আর এস যদি ওর কোনো সাবসেট হয়, তাহলে এস যদি ফাইনাইট সেট হয় তাহলে সেক্ষেত্রে এস এর অন্তর্গত ভেক্টরগুলোর সব লিনিয়ার কম্বিনেশনকে কনসিডার করলে আমরা যে সেটটা তৈরি করতে পারি তাকে আমরা লিনিয়ার স্প্যান অফ এস বলি। এবং সেটাও কিন্তু একটা সাবস্পেস হয় কার না ভি এর, হুইচ ইজ দ্য স্মলেস্ট সাবস্পেস অফ ভি কন্টেইনিং এস। তার মানে আমি যদি R2 এর অন্তর্গত কোনো সাবসেটকে কনসিডার করি, যেমন এই যে সেটটা তৈরি করেছি এর মধ্যে দুটো এলিমেন্ট, এটা R2 এর একটা সাবসেট। এবং এই যে সেটটা হচ্ছে সেটা যদি R2 এর একটা সাবসেট হয় তাহলে এই ভেক্টরগুলো লিনিয়ার কম্বিনেশন করলে আমরা যে সেটটা তৈরি করতে পারবো সেটা R2 এর একটা সাবস্পেস হবে, অ্যান্ড হুইচ ইজ দ্য স্মলেস্ট সাবস্পেস অফ R2 হুইচ কন্টেইনস দ্যাট সেট। তার মানে ওর থেকেও বড় আমাদের সাবস্পেস আছে R2 এর মধ্যে যেটা কিনা ওকে কন্টেইন করছে। যেমন R2 নিজেই তো একটা ভেক্টর স্পেস, তো ওটা যদি স্মলেস্ট হয় তাহলে ওর থেকে বড় R2, তার মানে ওর থেকে বড় একটা সাবস্পেস রয়েছে যেটা কিনা ওকে কন্টেইন করছে। তার মানে এখন আমরা কি বলবো, আমরা বলবো যেহেতু এই সেটটা R2 এর একটা সাবসেট, আমরা লিখবো যে অ্যাজ এই যে সেটটা আমরা পাচ্ছি এপসাইলন 1, এপসাইলন 2, এটা কার সাবসেট না R2 এর সাবসেট। তাহলে আমরা কি লিখতে পারবো যে লিনিয়ার স্প্যান অফ দিস, এই সেটটা লিনিয়ার স্প্যান করলে যেটা পাবো সেটা স্মলেস্ট সাবস্পেস হবে R2 এর। দিস ইজ দি smallest subspace of R2 containing কি না এই সেটটাকে কন্টেইন করে আছে এপসাইলন 1, এপসাইলন 2। তাহলে এর লিনিয়ার স্প্যান করলে আমরা যেটা পাচ্ছি লিনিয়ার স্প্যান অফ এস আর কি, সেটা হয় স্মলেস্ট সাবস্পেস অফ R2 কন্টেইনিং দ্যাট সেট।
তাহলে এটা যদি স্মলেস্ট সাবস্পেস হয় তার মানে অবশ্যই এই সাবস্পেসটা R2 এর একটা সাবসেট। সাবস্পেস মানে কি, সেটা সাবসেট হবে। তার মানে এখন আমরা লিখতে পারবো এই যে আমরা এখানে সেটটা পেয়ে যাচ্ছি যেটা কিনা একটা সাবস্পেস ফর্ম করছে R2 এর, সেটা কিন্তু R2 এর একটা কি না প্রপার সাবসেট হয়ে যাচ্ছে। কেন? তার কারণ এটা স্মলেস্ট সাবস্পেস অফ R2 হুইচ কন্টেইন দ্যাট সেট। তাহলে এর থেকেও বড় সাবস্পেস আছে R2 এর যে কিনা ওকে কন্টেইন করছে, এই সেটটাকে কন্টেইন করছে, যেমন R2 নিজেই। সুতরাং অবশ্যই এটা R2 এর একটা প্রপার সাবসেট হবে। তাহলে এখান থেকে এটাকে যদি আমরা 2 নম্বর দিই তাহলে 1 আর 2 থেকে কি বলতে পারি, প্রথমে দেখালাম এইটা এর সাবসেট, এখন দেখালাম এইটা এর সাবসেট, তার মানে এরা দুজন সমান। তাহলে ফ্রম 1 and 2 আমরা কি বলতে পারবো, R2 ইজ ইকুয়াল টু কি হচ্ছে না লিনিয়ার স্প্যান অফ ε1, ε2। তাহলে এই যে সেটটা আমরা নিয়েছিলাম ই, সেটাকে ফার্স্টে দেখিয়েছি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, আর এখন কি প্রমাণ করলাম সেটা R2 কে জেনারেট করেছে। তার মানে ফ্রম দ্য ডেফিনেশন অফ বেসিস এই ইটা কি হয়ে যাবে, R2 এর একটা বেসিস। এটা প্রমাণ করে ফেললাম। এবং এক্ষেত্রে এই প্রসঙ্গে বলে রাখি, এই যে বেসিসটা পেলাম পার্টিকুলারলি এটাকে বলা হয় স্ট্যান্ডার্ড বেসিস অফ R2। কি বলে? স্ট্যান্ডার্ড বেসিস বলা হয়। তো আমরা কিন্তু R2 এর আরও অনেক বেসিস খুঁজে বের করতে পারি, কিন্তু এই যে বেসিসটা যে 1 0 and 0 1 কে নিয়ে যে বেসিসটা আমরা তৈরি করলাম, সেই বেসিসটাকে বলা হয় R2 এর স্ট্যান্ডার্ড বেসিস। কেমন? এরপরে দেখবি এখানে আরও নিচে কয়েকটা পয়েন্ট লেখা রয়েছে, সেখানে রয়েছে যে 2 নম্বর যে পয়েন্টের পরে লেখা রয়েছে দেখবি এই অঙ্কের পরেই, পয়েন্ট মানে হচ্ছে 2 নম্বরে একটা অঙ্ক টাইপেরই লেখা রয়েছে। যদি R2 এর বলছে স্ট্যান্ডার্ড বেসিস হয় 1 0 and 0 1 মিলে, তাহলে বলছে R3 এর ক্ষেত্রে স্ট্যান্ডার্ড বেসিস কি হবে না, সেক্ষেত্রে হবে 1 0 0, কারণ সেক্ষেত্রে সব তিনটে এখানে থাকবে, মানে 3 টিউপলস এলিমেন্ট হবে প্রত্যেকটা, যেহেতু R3 এর ভেক্টর তারা। তাহলে তার যে স্ট্যান্ডার্ড বেসিসটা হবে সেক্ষেত্রে ε1 হবে 1 0 0, ε2 হবে 0 1 0, এবং ε3 হয়ে যাবে 0 0 1। সেইটাকে আমরা বলি স্ট্যান্ডার্ড বেসিস অফ R3। সিমিলারলি আমাদের যদি Rn এর স্ট্যান্ডার্ড বেসিসকে দেখতে হয় তাহলে কি হবে, প্রথম যে এলিমেন্ট হবে সেটা হবে 1, তারপরে বাকি যে n-1 খানা পার্ট থাকবে তারা সবাই হবে 0, তারপরে ε2 হবে 0, তারপরে 1, তারপরে বাকি যারা থাকবে n-2 খানা তারা হবে সেক্ষেত্রে 0। এরকম করে যেটা εn হবে, যেটা শেষ ভেক্টর, তার আগের শুরুর n-1 খানা 0 হবে এবং লাস্টে হবে 1। সেটাও কিন্তু Rn এর একটা বেসিস ফর্ম করবে এবং সেটার নাম হচ্ছে স্ট্যান্ডার্ড বেসিস। কেমন? কাজেই কোনো স্পেসের ক্ষেত্রে মানে R2 R3 R4 বা Rn এই ধরনের ভেক্টর স্পেসগুলোর ক্ষেত্রে স্ট্যান্ডার্ড বেসিসটা কীরকম দেখতে হয় সেই জিনিসটা কিন্তু আমরা এখানে বুঝতে পারলাম। কেমন? এরপরে একটা ওয়ার্কআউট এক্সাম্পল এখানে আছে, সেটাও আমি করে দেখিয়ে দিচ্ছি। সেটার ক্ষেত্রে R3 এর একটা সেট দিয়ে বলেছে যে প্রুভ দ্যাট দিস ইজ এ বেসিস অফ R3। তাহলে সেটা এখন আমরা প্রমাণ করব। সেটা কিন্তু স্ট্যান্ডার্ড বেসিস নয়, আমরা তো দেখালাম এটা R2 এর স্ট্যান্ডার্ড বেসিস, তো R3 এর স্ট্যান্ডার্ড বেসিস কোনটা হবে সেটা বলে দিলাম, একইভাবে প্রমাণ করতে পারবো। স্ট্যান্ডার্ড বেসিসটা দিয়ে যদি R3 এর এখানে 3টে দিয়ে আমি তোদের বলতাম যে প্রুভ দ্যাট দিস ইজ এ বেসিস অফ R3, তাহলে একইভাবে প্রমাণ করতে পারতিস, R4 এর ক্ষেত্রেও প্রমাণ করতে পারতিস। কাজেই স্ট্যান্ডার্ড বেসিসটা নিয়ে আমার আর দেখানোর কোনো ব্যাপার নেই। এখন আমি দেখাচ্ছি যে স্ট্যান্ডার্ড বেসিস ছাড়া আরও তো অনেক বেসিস আছে ওই স্পেসের, সেরকমই একটা সেটকে এখন দিয়ে দিয়েছে পরের অঙ্কটায়, দিয়ে বলেছে ওটা দেখাতে হবে R3 এর একটা বেসিস। দেখানো দেখ কীভাবে দেখাতে পারি। তাহলে এগুলো সব মুছে দিচ্ছি, এর পরে যে অঙ্কটা আছে আমি সেই অঙ্কটা এখানে এখন দেখিয়ে দিচ্ছি, দেখা যাক কি বলছে অঙ্কটায়। এর পরের অঙ্কটায় আমাদের বলেছে যে প্রুভ দ্যাট দি সেট এস, এস একটা সেট আমাদের দেয়া আছে যার মধ্যে যে ভেক্টরগুলো দেয়া আছে R3 এ তারা হচ্ছে 0 1 1, তার পরের ভেক্টরটা আছে 1 0 1, এবং লাস্টে যে ভেক্টরটা আছে সেটা হচ্ছে 1 1 0। এই যে সেটটা আমরা পাচ্ছি R3 এর একটা সাবসেট, দেখাতে হবে দিস ইজ এ বেসিস অফ R3। কেমন? তাহলে এটা কিন্তু স্ট্যান্ডার্ড বেসিস নয়, খেয়াল করতে পারছিস আমি স্ট্যান্ডার্ড বেসিস একটু আগেই বলেছি কোনটা হয়। তাহলে আমাদের প্রুফ করতে হবে দিস ইজ এ বেসিস অফ কি না R3। তাহলে দেখা যাক কীভাবে প্রমাণ করব। সবার ফার্স্টে আমরা কি ধরি না লেটাস কনসিডার বলে সেই রিলেশনটাকে আমরা কনসিডার করে নিই। তাহলে এখন আমরা সেইটা করে এখানে দেখবো যে সেই C1 C2 C3 এর ভ্যালুগুলো সব 0 হয় কিনা। তাহলে এখন আমরা ধরে নিলাম যে লেট কি না C1, আচ্ছা এটার আমাদের নাম দিতে হবে, তো এটার নাম আমরা ধরলাম α1, এটাকে ধরে নিচ্ছি α1, এটাকে ধরে নিচ্ছি α2, আর এটাকে ধরে নিচ্ছি α3। কেমন? তাহলে লেট C1 α1 প্লাস C2 α2 প্লাস C3 α3
ইজিক্যাল টু আমরা থিটা ধরে নিলাম, যেখানে C1 C2 C3 কোথায় আছে না রিয়েল নাম্বারের সেটের মধ্যে আছে, আর এর মধ্যে আছে। তাহলে এখন আলফা 1 আলফা 2 আলফা 3 এর মান বসিয়ে দিই। আলফা 1 কত না 0 1 1, তারপরে আলফা 2 এর মানটা কত না 1 0 1, আর তারপরে আমাদের আলফা 3 এর মানটা কত না 1 1 0, এবং R3 এর ক্ষেত্রে নাল ভেক্টর কি হয় 0 0 0 হয় এটা। তাহলে এই জিনিসটা আমরা লিখে নিলাম। এখান থেকে দেখি আমরা কি পাই, এটাকে যোগ করলে কি হবে না আমাদের না প্রথমে হয়ে যাবে C2 প্লাস C3, তারপরে হয়ে যাবে C1 প্লাস C3, আর লাস্টে আমাদের হয়ে যাবে C1 প্লাস C2 ইজিক্যাল টু কি হবে না 0 0 0 হবে। তাহলে এটার সঙ্গে এটাকে ইকুয়াল করলে আমরা কি পেয়ে যাবো C2 প্লাস C3 ইজিক্যাল টু 0, এখান থেকে পাবো C1 প্লাস C3 ইজিক্যাল টু 0, আর এখান থেকে পাবো C1 প্লাস C2 ইজিক্যাল টু 0। এই তিনটে ইকুয়েশন আমরা সেক্ষেত্রে পেয়ে যাচ্ছি। আচ্ছা এই তিনটে ইকুয়েশন থেকে দেখ এখান থেকে C1 ইজিক্যাল টু কত হবে মাইনাস C2, এখান থেকে C1 ইজিক্যাল টু কি হবে মাইনাস C3, দ্যাট মিনস মাইনাস C2 ইজিক্যাল টু মাইনাস C3, মাইনাস মাইনাস কেটে গেলে C2 ইজিক্যাল টু C3 হবে। আর যদি C2 ইজিক্যাল টু C3 হয়ে যায় তাহলে সেক্ষেত্রে সেটা আবার C1 এর সঙ্গে ক্ষেত্রে কি হয়ে যাবে না, দেখ ভালো করে লক্ষ্য কর যে জিনিসটা বলতে যাচ্ছি সেটা C1 এর সঙ্গে সমান হয়ে যাবে না। তার কারণ হচ্ছে আমরা এখন দেখেছি C2 ইজিক্যাল টু C3 হচ্ছে, তাহলে যদি C2 ইজিক্যাল টু C3 হয়ে যায় তাহলে অ্যাকচুয়ালি এই জায়গাটায় আমরা কত পেয়ে যাবো, খেয়াল কর এই জায়গাটায় কত পেয়ে যাবো, এখানে 2C2 পেয়ে যাবো না বসালে, তাহলে 2C2 ইজিক্যাল টু কত হয়ে গেল 0, তার মানে C2 ইজিক্যাল টু কত হয়ে গেল 0। সিমিলারলি C2 ইজিক্যাল টু C3, তার মানে C3 ও কত হয়ে যাবে 0, আর যদি C2 C3 0 হয়ে যায় C3 এর জায়গায় 0 বসালে C1 কত হয়ে যাবে 0। সুতরাং আমরা এখান থেকে সলভ করে একবারে কি লিখে দেবো যে C1 ইজিক্যাল টু C2 ইজিক্যাল টু C3 ইজিক্যাল টু 0, এখানে লিখবি যে বাই সলভিং উই গেট বলে এটা ইজিক্যাল এটা পেয়ে গেল। তার মানে এই রিলেশনটা স্যাটিসফাই করতে গেলে এদের তিনজনকেই 0 হতে হবে, তার মানে এই সেটটা কি সেট না লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট। তাহলে আমরা এখন লিখে দিলাম যে অতএব S ইজ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। তাহলে বেসিস ফর্ম করার একটা কন্ডিশন তো আমরা সেক্ষেত্রে দেখাতে পারলাম। এবার আমরা দেখি যে নেক্সট আমরা কিভাবে করতে পারি। নেক্সট যেটা আগের অঙ্কে যে প্রসিডিওরটা অ্যাপ্লাই করেছিলাম এখানে কি সেইভাবেই সেই লিনিয়ার স্প্যানটা যে R3 হয় সেটা দেখাবো নাকি অন্যভাবে দেখাবো, দেখা যায়। তাহলে এটা এখন আমি মুছে দিচ্ছি। এখন আমার যে কাজটা হবে সেটা হচ্ছে কি না R3 এর অন্তর্গত যে কোনো একটা আরবিটারি আমাদের ভেক্টরকে ধরে নিতে হবে। তাহলে ধরে নিচ্ছি যে লেট জাই ইজ ইকাল টু A, B, C belongs to R3, এখানে লিখবি B an arbitrary element of R3, কেমন? আচ্ছা দেখ আগের বার খুব সুন্দর করে ওটাকে সেই এপসিলন 1 আর এপসিলন 2 এর লিনিয়ার কম্বিনেশন করে লিখতে পেরেছিলাম, কিন্তু এখন আমাকে চেক করতে হবে যে আমরা ওইভাবে লিখতে পারি কি না। তার মানে এখন আমাকে এখানে রিলেশনটা কি ধরে নিতে হবে যে একে এই ভেক্টরগুলো লিনিয়ার কম্বিনেশন করে লেখা যায় কিনা। তার মানে সেখানে আমরা এরকম তিনখানা স্কেলার খুঁজে পাই কিনা, সাপোজ d1 d2 d3 such that j is equal to d1 alpha 1 plus d2 alpha 2 plus d3 alpha 3 হবে। ওরা d1 দিয়েছে না r1 দিয়েছে, একই ব্যাপার, তুই সে যে নামই দিস না কেন। তাহলে এখন আমরা লিখে নিচ্ছি যে let j is equal to r1 alpha 1 প্লাস R2 আলফা 2 প্লাস R3 আলফা 3, যেখানে এই আরআইগুলো কার মধ্যে আছে না সব রিয়েল নাম্বারের সেট আর এর মধ্যে রয়েছে। এরকম যদি R1 R2 R3 খুঁজে পাওয়া যায় বাস্তবে তাহলেই বলতে পারবো যাইটা এদের তিনটে ভেক্টরের লিনিয়ার কম্বিনেশন করে লিখতে পাচ্ছি, তার মানে R3 এর যে কোনো ভেক্টরকে এদের লিনিয়ার স্প্যান করে লেখা যায়, মানে R3 ইজ এ সাবসেট অফ লিনিয়ার স্প্যান অফ S হয়ে যাবে, সেক্ষেত্রে বলতে পারবো। তাহলে এখন দেখি এরকম R1 R2 R3 আমরা সত্যি পাই কিনা এটাকে সলভ করে। তাহলে এখানে জাই ইজ ইকাল টু কত বসিয়ে দেবো না A, B, C বসিয়ে দেবো, আর এইগুলো বসালে কত হয়ে যাবে না R1 ইন্টু 0, 1, 1 প্লাস R2 ইন্টু 1, 0, 1 প্লাস R3 ইন্টু আমাদের কত হবে 1, 1, 0। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি যে A, B, C ইজ ইকাল টু এটা কত হয়ে যাবে না R2 প্লাস কত হচ্ছে R3, কমা দিয়ে এটা হচ্ছে R1 প্লাস R3, কমা দিয়ে আমরা পাচ্ছি R1 প্লাস R2। তাহলে এখান থেকে সমান করলে আমরা লিখতে পাচ্ছি যে R2 প্লাস R3 ইজ ইকাল টু A, R1 প্লাস R3 ইজ ইকাল টু B অ্যান্ড R1 প্লাস R2 ইজ ইকাল টু C, এটা লিখতে পাচ্ছি। আচ্ছা দেখ এটা কিন্তু একটা নন হোমোজেনিয়াস ইকুয়েশন, যেহেতু ডান দিকে সবাই জিরো নেই, ঠিক আছে, তো এটা নন হোমোজেনিয়াস ইকুয়েশন ইন 3 ভেরিয়েবলস R1 R2 R3। মনে আছে এই যে সিস্টেমটা রয়েছে এই নন হোমোজেনিয়াস সিস্টেমের ক্ষেত্রে আমরা ক্লাস 12-এ করেছিলাম, ডিটারমিনেন্টের মধ্যে ছিল আমাদের ক্র্যামার্স রুল ছিল। সেই ক্র্যামার্স রুল অনুযায়ী এই নন হোমোজেনিয়াস সিস্টেমটার
ইউনিক সলিউশন এক্সিস্ট করবে কখন, যদি কোফিশিয়েন্ট ডিটারমিনেন্টের ভ্যালুটা নন জিরো হয় তাহলেই করবে, কারণ ওই ডিটারমিনেন্টের নিচে আসে মনে কর ক্র্যামার্স রুল, সেই এর যে কোফিশিয়েন্ট ডিটারমিনেন্টটা হবে তার প্রথম কলামটা এবিসি দিয়ে প্রথমে রিপ্লেস করে দিতে হয়, সেই ডিটারমিনেন্টটা উপরে দিতে হয়, আর কোফিশিয়েন্ট ডিটারমিনেন্টকে নিচে দিয়ে যে ভাগফলটা পাই সেটা হয় R1 এর ভ্যালু। তাহলে এখন আমরা দেখি যে কোফিশিয়েন্ট ডিটারমিনেন্টটা নন জিরো কিনা, যদি নন জিরো হয় তাহলে কিন্তু আমরা R1 R2 R3 এর ইউনিক ভ্যালু পাবো, সেক্ষেত্রে কেমন ইউনিক সলিউশন পাবো। তাহলে এর যে কোফিশিয়েন্ট যে ডিটারমিনেন্টটা হবে সেটা কত হবে না, এখানে R1 নেই, তার মানে R1 এখানে তার কোফিশিয়েন্টটা 0, তারপর একটা 1, তারপর একটা 1, এখানে 1 0 1, আর এখানে কত হবে 1 1 0। এই ডিটারমিনেন্টের ভ্যালু আমাদের কত হবে না, প্রথমটা হচ্ছে -1, এটা তো 0 হয়ে যাবে, -1 এর সঙ্গে এদিকে আমাদের কত দিতে হবে না, এখানে 0 -1 হয়ে যাবে, এইটা হবে, প্লাস 1 দিয়ে এর সঙ্গে আমাদের কত হবে না 1 -0, এটা হবে। তাহলে এখানে পাচ্ছি 1 + 1, তার মানে এটা 2 হয়ে যাচ্ছে, নট ইজ ইকুয়াল টু 0। তার মানে যেহেতু কোফিশিয়েন্ট ডিটারমিনেন্ট নন জিরো হয়ে গেছে, সুতরাং এই ক্ষেত্রে আমরা এই নন হোমোজিনিয়াস সিস্টেমের ইউনিক সলিউশন পাবো। তার মানে আমরা এখান থেকে লিখতে পারবো কি না, আমি এরপরে এখানেই লিখে দিচ্ছি যে সো উই গেট ইউনিক solutions of the system। তাহলে আমরা যদি R1 R2 R3 এর ইউনিক ভ্যালু এখান থেকে সলভ করে পাই, তার মানে এক্ষেত্রে আমরা কি খোঁজার চেষ্টা করছিলাম যে এই R1 R2 R3 এর সত্যি এরকম কোনো বাস্তব ভ্যালু আছে কিনা যেটা কিনা এই রিলেশনকে স্যাটিসফাই করে। আমরা দেখছি হ্যাঁ সেরকম ভ্যালু আমরা পাবো, তাই বলে কিন্তু এটাকে সলভ করতে পারবো না, এটাকে আবার সলভ করিস না যেন, জাস্ট এর সলিউশন আছে এটা আমাদের বললেই হবে, কেমন, কারণ এর সলিউশন মানে সেই ABC দিয়ে আবার বেরোবে, সেটা কিন্তু আমরা করতে যাবো না। তার মানে যেহেতু এরকম R1 R2 R3 এর বাস্তব মান পাওয়া যাচ্ছে, তাহলে এখন আমি বলতে পারবো যে এই জাইটাকে এই এস এর অন্তর্গত ভেক্টরগুলো α1 α2 α3 এর লিনিয়ার কম্বিনেশন করে লিখতে পাচ্ছি। তাহলে যেহেতু জাইটা R3 এর যে কোনো একটা আরবিটারি ভেক্টর, তার মানে R3 এর অন্তর্গত যে কোনো ভেক্টরকেই লিনিয়ার স্প্যান অফ এস এর মধ্যে আমরা রাখতে পারবো। তার মানে এখান থেকে আমরা কি লিখতে পারবো ফাইনালি এরপরে, যে R3 ইজ এ সাবসেট অফ লিনিয়ার স্প্যান অফ এস হয়ে যাবে। আচ্ছা, এর উল্টোটা বলাটা খুব সহজ না, যেহেতু এই এসটা কার সাবসেট না R3 এর সাবসেট, তাহলে লিনিয়ার স্প্যান অফ এসটা স্মলেস্ট সাবস্পেস হবে, যেটা কিনা আগের অঙ্কটায় সেই যুক্তিটা দিলাম যে লিনিয়ার স্প্যান অফ এস ইজ দ্য স্মলেস্ট সাবস্পেস অফ R3 হুইচ কন্টেইনস এস। তার মানে আমরা বলতে পারবো যে লিনিয়ার স্প্যান অফ এসটা যেহেতু R3 এর স্মলেস্ট সাবস্পেস যেটা কিনা এসকে কন্টেইন করছে, সুতরাং লিনিয়ার স্প্যান অফ এস ইজ এ সাবসেট অফ, আমরা কি লিখতে পারবো R3। তাহলে এটাই বললাম R3 ইজ এ সাবসেট অফ লিনিয়ার স্প্যান অফ এস, এখানে আমরা এরপরে বলতে পারছি লিনিয়ার স্প্যান অফ এস ইজ এ সাবসেট অফ R3। তাহলে দুটোকে মিশিয়ে এখন আমরা কি বলতে পারবো না, বলতে পারবো যে লিনিয়ার স্প্যান অফ এস ইজ ইকুয়াল টু, তার মানে কত হয়ে যাচ্ছে R3 হয়ে যাচ্ছে। তার মানে আমরা দেখলাম যে এস সেটটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্টও হলো R3 এর মধ্যে, এবং এটা কিনা R3 কে আবার জেনারেটও করছে। তাহলে বেসিস হওয়ার দুটো কন্ডিশনই স্যাটিসফাই করছে, তার মানে এস ইজ এ বেসিস অফ R3 এখন আমরা বলতে পারবো। আশা করি এই অঙ্কটাও বোঝা গেল, কেমন? আচ্ছা, তাহলে আমাদের অ্যাকচুয়ালি আজকে আমরা যেটা করলাম সেটা হচ্ছে ফাইনাইটলি জেনারেটেড ভেক্টর স্পেসের আমরা ডেফিনেশন বললাম, তারপরে বেসিসের আমরা ডেফিনেশন করলাম, বেসিসের আমরা বেশ কিছু এক্সাম্পল করলাম, এবং তারপরে আমরা এখানে কি করলাম না একটা থিওরেম করলাম 4.5.1 যে এভরি ফাইনাইটলি জেনারেটেড ভেক্টর স্পেসের বেসিস এক্সিস্ট করবে, খুব ইম্পর্টেন্ট একটা থিওরেম। এবং তারপরে আমরা R2 এর স্ট্যান্ডার্ড বেসিসের প্রমাণটা করলাম, R3 এরকম করে Rn এর স্ট্যান্ডার্ড বেসিস কি হতে পারে সেই জিনিসটা আমরা দেখলাম, এবং তারপরে একটা দেখলাম যে R3 এর স্ট্যান্ডার্ড বেসিস ছাড়াও তো আরও বেসিস আছে, সেরকমই একটা সেট আমাদের দিয়ে আমাদের বলেছিল যে এটা R3 এর বেসিস হবে প্রমাণ করতে, সেই প্রমাণটাও আমরা করতে পারলাম। তো এই ধরনের একটা অঙ্ক কিন্তু পাবি যে বেসিস তোকে সেক্ষেত্রে দেখাতে হবে, সেটা স্ট্যান্ডার্ড বেসিসের প্রমাণ আসতে পারে, এমনি একটা অন্য সেট দিয়েও আমাকে সেটা যে ওই স্পেসের বেসিস হবে সেটাও প্রমাণ করতে বলতে পারে, এই স্টাইলেই কিন্তু প্রুফটা করতে হবে, কেমন? তো আজকে আমাদের এই অবধি থাক এই ভিডিওটা। আমরা নেক্সট যে ভিডিওটা করব সেখানে আমরা রিপ্লেসমেন্ট থিওরেমের স্টেটমেন্ট দিয়ে শুরু করব। এরপরে যেটা আমাদের রয়েছে সেটা হচ্ছে রিপ্লেসমেন্ট থিওরেম, কেমন? তো সেইটা দিয়ে আমরা এর পরের দিন থেকে শুরু করব। আজকে আমাদের যা হলো আশা করি বোঝা গেছে। ওকে, থ্যাংক ইউ।